বিশেষজ্ঞরা, অভিজ্ঞরা, পর্যবেক্ষকরা সবসময় বলেন লড়াই তো হয় শেয়ানে শেয়ানে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূস কি চাইছেন কে জানে। নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন, কিন্তু ঘরে বাইরে ক্রমশ বিপথে যাচ্ছে বাংলাদেশ। একদিকে অন্তরে ভেতরে সনাতনীরা বলছেন পথে এবার নামো সাথী, তার কারণ বাংলাদেশ যাচ্ছে ক্রমশ বিপথে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই নিজেদের সামরিকভাবে মজবুত করার লক্ষ্য। আপনাদের জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এসে পৌঁছচ্ছে, ট্রাম্পের শপথ গ্রহণ। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগে নিজেদের ঘর গোছাতে চাইছে বাংলাদেশ। কেন চাইছে, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কি অভিপ্রায়, কি অভিসন্ধি, কি চক্রান্ত, বোঝার চেষ্টা করব। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে দ্রুত ঘর গোছাতে চাইছে বাংলাদেশ। বিপুল পরিমাণে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকার অত্যাধুনিক চুক্তির পথে বাংলাদেশ। কারণ ইতিমধ্যেই যে খবর সূত্র মারফত জানা যাচ্ছে, $3 বিলিয়ন মার্কিন ডলার চুক্তির পথে বাংলাদেশ যাচ্ছে। চীন, আমেরিকা কোন দেশ থেকে এই সামরিক শক্তি যোগাবে তারা? বঙ্গোপসাগরের পারে এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিসন্ধি, অভিপ্রায় কি? সতর্ক করছে কাদের? কি উদ্দেশ্য বাংলাদেশের? এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের উদ্দেশ্য, তাদের কু উদ্দেশ্য ক্রমশ প্রকাশ্যে আসছে। আর এবার বাংলাদেশের এই অভিপ্রায়ে আগাম আঁচ পেয়ে ভারতের পাল্টা প্রস্তুতি। ট্রাম্পের শপথের আগে দ্রুত ঘর গোছাতে চাইছে বাংলাদেশ। তার কারণ ইতিমধ্যেই যা খবর, প্রায় 300 কোটি টাকার অত্যাধুনিক চুক্তির পথে ইউনূসের অন্তর্বর্তী সরকার। কাদের সঙ্গে চুক্তি, কারা যোগাবে বাংলাদেশকে? আমেরিকা না চীন? আর অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরে ঘরে বাইরে ক্রমশ চাপ বাড়ার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আগাম হুঁশিয়ারি ইঙ্গিত এবং তারপর শপথ গ্রহণের আগেই তড়িঘড়ি বাংলাদেশের এই প্রস্তুতি কেন, কি উদ্দেশ্য, কার জন্য? প্রশ্ন উঠছে ক্রমশ জোরালো। আমরা নজর রাখছি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। তার কারণ গত 5ই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো। শান্তিতে নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর বাংলাদেশে ক্রমশ অশান্তি ছড়ালো দিকে দিকে। সনাতনীরা, সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আক্রান্ত হলেন। এ গেল ভেতরের খবর, ঘরের খবর। আর বাইরেও ক্রমশ বাড়ছে চাপ। তার জন্যই ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণের আগে বাংলাদেশের এই প্রস্তুতি। লাগাতার এই খবরের দিকে নজর রয়েছে আমাদের। আর এই খবরের প্রতি মুহূর্তে সমস্ত আপডেটস আপনাদের সামনে তুলে ধরছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি সিএন নিউজ রুমে রয়েছেন সত্যজিৎ। এই পরিস্থিতি অনেক সময় দুটো প্রবাদ আছে, সেই প্রবাদ সর্বসম্মতভাবে মানুষের কানে কানে বাজে। এক, মরার আগে মরণ কামড় দেওয়া, আর নেভার আগে দপ করে জ্বলে ওঠা। বাংলাদেশের পরিস্থিতি কি তেমনটা দাঁড়িয়েছে? দেখো, বাংলাদেশ অভিক যেদিকে এগোচ্ছে সেটা অনেকের কাছেই পরিষ্কার ছবি উঠছে যে বাংলাদেশ ঠিক কীভাবে এগোতে চাইছে। এবং একটা কথা অভিক তোমাকে বলবো, তুমি স্পষ্টত ফলো করতে পারবে যে যা বলুক বাংলাদেশ তার নিজের সিদ্ধান্তে অটল আছে এখনও পর্যন্ত। যে কারণে অনেকেই মনে করছেন যে চিন্ময় কৃষ্ণ দাস তার যে জামিনের যে পরিস্থিতি একেবারে 20 বাওজলে চলে গেছে। এবার যে ছবিটা আসছে, যে তথ্যটা আসছে, যে বিষয়টা আসছে, সেটা কী? সেটা হলো গিয়ে যে ডোনাল্ড ট্রাম্প তিনি আগামী 20 জানুয়ারি শপথ নেবেন। এবং দর্শকদের আমরা বলতে চাইব অভিক, যে গুরুত্বপূর্ণ বিষয়, তারা একটা খেলা বাংলাদেশ খেলতে চাইছে, গুরুত্বপূর্ণ খেলা, ঘর গোছানোর খেলা। সেই খেলাটা কি বাংলাদেশ চাইছে? যে নির্দিষ্টভাবে যে গোপন তথ্য আসছে এই মুহূর্তে বলবো যে বাংলাদেশের নির্দিষ্টভাবে অনেকগুলো পরিকল্পনা আছে। প্রথম পরিকল্পনা হলো, ইতিমধ্যে তারা চাইছে, প্রথম পদক্ষেপে তারা চাইছে আমেরিকার সঙ্গে বাইডেনের প্রশাসনের যারা ঘনিষ্ঠ রয়েছেন, পিটার হ্যাস, আমরা নির্দিষ্টভাবে পিটার হ্যাসের ছবি এর আগে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখিয়েছিলাম। পিটার হ্যাস এই মুহূর্তে তিনি ঢাকায় রয়েছেন, বাইডেন ঘনিষ্ঠ, তিনি এই মুহূর্তে মার্কিন স্ট্র্যাটেজিস্ট, তিনি ঢাকায় বসে আছেন। তার মাধ্যমে আমেরিকায় পড়ে থাকা যে বুড়ো F-16 প্লেন, এয়ারক্রাফট, সেগুলোর একটা সস্তা চুক্তি ঢাকা করতে চাইছে। এক্ষেত্রে অভিক একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইকোসিস্টেম বলা হয়, আমরা ইকোসিস্টেম বলি। তুমি নির্দিষ্টভাবে কোনো একটা এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ কিনলেই হবে না বা যুদ্ধ বিমান কিনলেই হবে না, তার ইকোসিস্টেম প্রয়োজন হয়। ইকোসিস্টেমের অর্থ হচ্ছে একটা যুদ্ধ বিমান কিনে আনলে বাড়িতে যেমন একটা গাড়ি কিনলে তার তেল জলের প্রয়োজন হয়, তেমনি যুদ্ধ বিমানের জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র এবং তার ব্যাক সাপোর্টের অনেকগুলো বিষয় লাগে। এখান থেকে একদম সাধারণ দর্শকদের জায়গা থেকে একটা প্রশ্ন রাখবো, জো বাইডেন, কমলা হ্যারিস
হ্যারিস নির্বাচনে পরাজিত হওয়ার পরেও, ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পরেও ইউনূসকে একইভাবে, ঠিক যেমন নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পেছনে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পেছনে এই বাইডেন বা হ্যারিসের ভূমিকা ছিল বলে বারবার উঠে আসছে। এখন নির্বাচনে পরাজয়ের পরেও ঠিক একইভাবে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তারা। একদম অ্যাক্টিভ, তুমি সঠিক প্রশ্ন করছো। তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এবং এই কারণেই আমেরিকার ঘরে পড়ে থাকা যে বুড়ো F-16 ফ্লাইট এয়ারক্রাফটগুলো আছে, 1000 মতো পড়ে আছে, সেগুলোকে কেনার প্রথম চেষ্টা হবে। যদি দরদামে পুষিয়ে যায় কেনা হবে, এবং কেনা হলে যেহেতু পাকিস্তানের হাতে F-16 অলরেডি আছে, এই বিমানের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। এবং এই যুদ্ধ বিমান কেনার পর, অর্থাৎ 5th জেনারেশনের যে এয়ারক্রাফট কেনার পরে তার যে মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার, যেটা MRO বলা হয়, আমাদের ক্ষেত্রে রাফায়েলের জন্য রয়েছে নাগপুর এবং ব্যাঙ্গালোরে। আমরা রাফায়েল এবং সুখোইকে আমরা MROর যে সিস্টেমে সাপোর্ট দিয়ে থাকি। এবং এক্ষেত্রে বাংলাদেশের প্রথম লক্ষ্য F-16, 6টা থেকে 10টা পর্যন্ত তারা কিনতে চাইছে। সেই কারণে নির্দিষ্টভাবে তারা আমেরিকার সঙ্গে এই যে পিটার হ্যাস, যিনি এই মুহূর্তে ঢাকায় বসে আছেন, তার মাধ্যমে কথা চলছে। এবং নির্দিষ্ট আরও একটি তথ্য আসছে যে তাদের যিনি চিফ এয়ার মার্শাল মাহমুদ হাসান খান, তিনি চীন সফরে গেছিলেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয় হলো, চীন সফরে গিয়ে সেখানে চীনের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। চীনের অলরেডি যে KW সিরিজের প্রশিক্ষণ বিমান, সেটা ইতিমধ্যে বাংলাদেশ ব্যবহার করে, 16খানা আছে। এবং সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু অলরেডি তারা সস্তার চীনা যুদ্ধ বিমান ব্যবহার করতে অভ্যস্ত, সেহেতু চীনের থেকে নিলে দামটাও কম পড়বে এবং তার যে ইকোসিস্টেম, অর্থাৎ MROটা চীন থেকে করে নিতে পারবে। সেখানে চীন আরেকটি দেশ। এবং যে ছবি আসছে, যে আরেকটি সম্ভাবনা আছে যে একই সঙ্গে বাংলাদেশ এবং নির্দিষ্টভাবে পাকিস্তানের তৈরি করা JF-17 একটি, নির্দিষ্টভাবে পাকিস্তান এবং চীনের তৈরি করা JF-17 একটি সিঙ্গেল ইঞ্জিন যে এয়ারক্রাফট রয়েছে, সেটার কেনার চেষ্টাও চলছে বাংলাদেশ আর্মি বায়ুসেনার তরফ থেকে। এবং যে ছবিটা আসছে, ভারতকে চমকানোর, ভারতকে ধমকানোর, বা হয়তো ভারতকে চাপে রাখার, স্নায়ুর চাপে রাখার কৌশল বাংলাদেশ শুরু করে দিয়েছে। কিভাবে? একেবারে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের কক্সবাজারের কাছে কুতুবদিয়া বলে একটা অংশ আছে। এই কুতুবদিয়াতে বাংলাদেশ আর্মি ম্যাসিভভাবে তাদের পাওয়ার শো করছে, বাংলাদেশ এয়ারফোর্স তাদের পাওয়ার শো করছে, মহড়া চলছে। অনেকে মনে করছেন যে এক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে, একটা ভারতকে চাপে রাখা, অন্যদিকে তাদের সঙ্গে আরেকটা বর্ডার শেয়ার হয় মায়ানমারের 300 থেকে 400 কিলোমিটার, তাদেরকেও চাপে রাখা। কারণ চট্টগ্রামের কক্সবাজার থেকে ভারত এবং নির্দিষ্টভাবে মায়ানমারের একটা সমদূরত্ব রয়েছে। বাংলাদেশকে যা যা বলা হয়েছে, তারা মুখে অনেক কিছু বলছেন, প্রতিবেশী সুলভ কথা বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে তারা গোপনে ঘর সাজানোর চেষ্টা করছেন। তারা এয়ারক্রাফটকে গুছিয়ে নিচ্ছেন এবং লক্ষ্য হয়তো ভারত বলে একটা বড় অংশ মনে করছেন। সত্যি এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশকে মানুষ দশকের পর দশক ভাষা শহীদ আন্দোলন থেকে শুরু করে 71-এর সেই যুদ্ধের সময় যাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ তখন ভারতের সাহায্য চেয়েছিল, সেই বাংলাদেশ আজ ভারতকে চমকানোর চেষ্টা করছে, ধমকানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক স্তরে যেখানে ভারতের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক স্তরে সার্বিকভাবে আর্থিক ক্ষমতার ক্ষেত্রেও ভারত যখন ক্রমশ রাশিয়া, চীন সহ অন্যান্য বহু প্রতিবেশী দেশ যারা ভারতকে সমঝে চলা শুরু করেছে, সেখানে বাংলাদেশ ভারতকে সমঝানোর চেষ্টা করছে। এই কৌশল, এই চেষ্টা, এই প্রবৃত্তি ট্রাম্পের শপথ গ্রহণের আগে কতটা গ্রীষ্মে মানে জল ঢালার মতো হয়ে যাবে? কারণ বাংলাদেশ তার মতো করে চেষ্টা করছে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে যে ছবি দেখানোর আমরা চেষ্টা করছি, একার চিন্তায় করছে না। কারণ মাহফুজ আলম যে হিজবুত তাহরির নেতা, আমরা তথ্য দিচ্ছি দর্শকদের, তিনি ঢাকার যে সেনানিবাস, ঢাকার যে সেনা ক্যান্টনমেন্টে বসে আছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশ আর্মি, সেটা পদাতিক হোক, সেটা এয়ারফোর্স হোক এবং সেটা নেভি হোক, বলা হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট আসছে যে হিজবুত তাহরির নেতা এই মাহফুজ আলমের নির্দেশে ইঞ্চিতে ইঞ্চিতে চলছে, যে কারণে এয়ার চিফ মার্শাল চীনে পৌঁছে গেছেন। তিনি সেখান থেকে চীন থেকে 36টা ওদের সিঙ্গেল ইঞ্জিন যে এয়ারক্রাফট, যেটা ওরা এক্সপোর্ট করতে চাইছিল জোহাইতে, চীনের জোহাইতে যে ওদের এয়ার এক্সিবিশন হচ্ছে, যেখানে বিক্রি হয় সমস্ত অত্যাধুনিক যুদ্ধবিমান, সেখান থেকে কেনার জন্য বাংলাদেশ হাপ্পিত্তেশ করে বসে আছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে কথা চলছে পিটার হ্যাসের মাধ্যমে, তিনি মার্কিন স্ট্র্যাটেজিস্ট, এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। এবং তার পাশাপাশি যে ছবি আসছে, বাংলাদেশ যে বায়ুসেনা, তারা তাদের প্রবল শক্তি প্রয়োগ করছে, মহড়া করছে একেবারে ভারতের নাকের ডগায়। এবং এখনও পর্যন্ত তথ্য আমরা জানাবো দর্শকদের, যে ভারতও চুপ করে বসে নেই, ভারতেও তো সতর্ক থাকতে হবে। কারণ দেশটি, অর্থাৎ বাংলাদেশের মাথায় রয়েছে এখন মৌলবাদী নেতারা এবং পাকিস্তানের মতো ISI গোয়েন্দা সংস্থা।
যে তথ্য গোপন রিপোর্ট অনুসারে আসছে যে আমাদের কলাইকুণ্ডায় সেখানে এক স্কোয়াড্রন যে রাফায়েল মানে 18টি রাফায়েলের সেখানে নিয়ে আসা হয়েছে। কোনো রিস্ক ভারত নেবে না। অলরেডি জাগুয়ার ছিল, জাগুয়ার এমন একটা এয়ারক্রাফট যারা যে কোনো বাড়ির নিম গাছ বট গাছের ওপর দিয়েও একদম সেম ওয়েতে ফ্লাই করতে পারে এবং রাডারের আওতায় আসে না, সেটা তো রয়েছে। পাশাপাশি কলাইকুণ্ডাতে ভারতের তরফে এক স্কোয়াড্রন সেখানে নিয়ে আসা হয়েছে এই সুখোই, মাফ করবেন, সুখোই এয়ারক্রাফট নিয়ে আসা হয়েছে এবং কোনোরকমভাবে যাতে রিস্ক না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বিভিন্ন সূত্রে আসছে। অবিক, আমরা এক্ষেত্রে যে নির্দিষ্ট বক্তব্য একেবারে সরাসরি ভারতের থেকে বাংলা, বিহার, উড়িষ্যা কেড়ে নেওয়ার হুমকি, আরও অনেক হুমকি যারা দিচ্ছেন বাংলাদেশের গণমাধ্যমে বসে, সেই হুমকির তথ্য আমরা দর্শকদের শোনাতে চাইব। দেখুন কি বক্তব্য। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইলস আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা কি জলে স্থলে, আরে আমরা তো ঘেরার মধ্যে আছি। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের, ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে, ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হচ্ছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ যদি আমাদের দিতে হয়, তার জন্য বেস্ট কন্ডুইট হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপনার হাতিয়ার বা কন্ডুইট বা আউটলেটটি আছে, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। সেটিকে শক্তিশালী করতে হবে, সেটি খালি মুখে মুখে বললে কিন্তু হবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তাদের যে এনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর, সেটি কমান্ড করেন একজন 3 স্টার জেনারেল, আর আমাদের এখানে আমরা সেটা সীমায়িত রেখেছি, এটি কমান্ড করেন একজন 1 স্টার জেনারেল। অর্থাৎ আমরা অনেক বেশি সিম্বলিক এবং সীমায়িত অবস্থায় রেখে দিয়েছি সব। এখন এইটা যদি দ্রুততম সময়ের মধ্যে আপনার পরিব্যাপ্ত না করা যায়, তাহলে আপনার উই আর নো ম্যাচ। শুনলেন বক্তব্য, এবং এই বক্তব্যের জায়গা থেকেই বহু প্রশ্ন সামনে আসছে। আমি সরাসরি চিফ রিপোর্টারের কাছে এটাই বোঝার চেষ্টা করবো। সত্যজিৎ, আজ থেকে কয়েক মাস আগে পিছিয়ে যাচ্ছি, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে, যখন কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে যে স্লোগান সামনে এসেছিল যে দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তখন বাংলা ছাড়ার কথা বলছেন, আর আজ বাংলা, বিহার, উড়িষ্যাকে ধরার কথা বলছে বাংলাদেশ থেকে। এই বক্তব্য, এই বার্তা সত্যি কতগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। চীনে বাংলাদেশের তরফ থেকে ইউনুস প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, খুব একটা সুবিধা প্রথমে করে উঠতে পারেনি। চীনের সঙ্গে ভারতের সখ্যতা বেড়েছে, সেই চীন এই ধরনের ভারতকে ধমকানি চমকানির ক্ষেত্রে কতটা সহযোগিতা করবে, এটা যেমন প্রশ্ন, কতটা দুঃসাহস, কি মানসিকতার জায়গায় এই কনফিডেন্স নিয়ে এরা বলতে পারছে যে ভারতের মধ্যে থেকে বাংলা, বিহার, উড়িষ্যাকে আমরা কেড়ে নেব। তা একদমই সঠিক, কারণ একটা বিষয় তুমি বুঝবে যে এটা হিডেন এজেন্ডা। এই হিডেন এজেন্ডাটা পাকিস্তানের দীর্ঘদিনের। পাকিস্তান ভারতের পশ্চিম দিকে বারে বারে, আমরা যখন এই অনুষ্ঠান করছি, প্রোগ্রাম করছি, তখনও শ্রীনগরে জঙ্গি নিধন হয়েছে। পাকিস্তান শয়ে শয়ে জঙ্গি উৎপাদন করছে আর কাশ্মীরে পাঠানোর চেষ্টা করছে, রক্তাক্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে সারা বিশ্বের কোনো সংশয় নেই। পাকিস্তান একদম টেরর উৎপাদক একটা কোম্পানিতে পরিণত হয়েছে বলে একটা বড় অংশ মনে করে। তার পাশাপাশি যে তথ্য আসছে, পাকিস্তান আইএসআই, আমরা আগের দিন ছবি দেখিয়েছিলাম যে আইএসআই কর্তা ঢাকাতে বসে আছেন। পাকিস্তান চাইছে যে পূর্ব দিকে নির্দিষ্টভাবে বাংলাদেশকে আর একটা টেরর স্টেটে পরিণত করতে, যেখান থেকে ভারতকে রক্তাক্ত করা যাবে। গোপন একটা এজেন্ডা, যে কারণে এই সমস্ত পর্যবেক্ষকদের কথায় বারে বারে উঠে আসছে যে কিভাবে তারা বাংলা, বিহার, উড়িষ্যাকে, অর্থাৎ এই যে বাংলাস্তানের ম্যাপটা জামাতে ইসলাম বা হেফাজতে ইসলামের মতো কট্টরবাদীদের হাতে হাতে ঘুরছিল, তার মূল ইন্ধনটা ছিল এই গোপন পর্যবেক্ষকদের গোপন এজেন্ডা হিসেবে এখন উঠে আসছে। এবং যে ছবিটা উঠে আসছে যে বাংলাদেশের চিফ এয়ার মার্শাল তিনি কি বলেছেন, তার কি বক্তব্য, তারা কতটা শক্তি বৃদ্ধি করতে চাইছেন ভারতকে কেন্দ্র করে, ভারতকে থ্রেট মনে করে, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। এ বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে।
একেবারে শুনলেন বক্তব্য, এবং এখান থেকে ভারতের কথা সরাসরি উল্লেখ করে দিচ্ছেন সত্যজিৎ। এখান থেকে একই সঙ্গে বাংলাদেশের মেজরের তরফ থেকেও একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তার কি কথা, সে কি স্টেটমেন্ট দিচ্ছে দেখুন। আর আমি মনে করি সর্বশেষ যেটা বলতে চাই, যেটা স্যার বলেছেন, সময়, যুদ্ধের সময় কখন এটা 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 বলে দিবে যে এখন আমাকে যুদ্ধটা করতে হবে, এবং এই কৌশল, সময় নির্ধারণের কৌশলে যে জিতে যাবে তাকে হারানো খুব কঠিন। সত্যি খুব গুরুত্বপূর্ণ। মেজরের তরফ থেকে বলা হচ্ছে যে যুদ্ধের সময় কখন সেটা নির্ধারণ করার কৌশলটা যে জানবে সে জিতবে। মানে এতটা নিজেদের মধ্যে আত্মপ্রত্যয় যে এই লড়াই যুদ্ধে আমরা জিতবো, তার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। সত্যি এর পেছনে আদতে কি কি লুকিয়ে রয়েছে এখনো পর্যন্ত রহস্য? নির্দিষ্টভাবে যে ছবি উঠে আসে, বুঝতেই পারছো যে বাংলাদেশ তো এখন আর নিজেরা নিয়ন্ত্রিত নয়, গণতান্ত্রিক দেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি, প্রতিবেশীকে পরিবর্তন করতে পারি না। এবং ভারত একটা ভীষণ দায়িত্বশীল রাষ্ট্র এবং গণতন্ত্র বিশ্বাস করি। সেই কারণে নির্দিষ্টভাবে বাংলাদেশের প্রত্যেকটি পদক্ষেপের দিকে আমাদের একেবারে নজর রয়েছে, এবং আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত করতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাব। এবং এক্ষেত্রে বাংলাদেশের তরফে যেমন তারা তাদের বায়ুসেনাকে, অর্থাৎ গত 15-20 বছরে যেটা একটা জায়গায় ছিল, স্ট্যান্ড বাই মোডে ছিল, হঠাৎ করে এমন কি হলো যে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এত দাম, মানুষ খেতে পাচ্ছেন না, তারা একদম বাড়ির হাঁড়ি কড়াই বেচে তারা এই সমস্ত যুদ্ধবিমান কিনতে দেশে দেশে ছুটছেন। কখনো চীনে ছুটেছেন, কখনো তারা আমেরিকায় যাচ্ছেন। এবং এই যে নির্দিষ্টভাবে এই করার পেছনে রয়েছে একটা মদত এবং একটা ফান্ড আসছে, যেটা বলা হচ্ছে যে মিডল ইস্টের কোনো একটি দেশ এই ফান্ড জোগাচ্ছে, এবং তার পাশাপাশি পাকিস্তানের আইএসআইয়ের প্রত্যক্ষ মদত রয়েছে। এবং যে ছবি বলার চেষ্টা করব, বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের যে নেভি, তাদের নৌবাহিনী, তাকেও ঢেলে সাজানোর যে চেষ্টা করছে, সেই গোপন রিপোর্ট এসে পৌঁছচ্ছে, গোয়েন্দা রিপোর্ট এসে পৌঁছচ্ছে। এখনও পর্যন্ত বাংলাদেশের হাতে দুটো সাবমেরিন আছে, যেগুলো চীনের মিং সাবমেরিন বলা হয়। ওটা রাশিয়ার ক্ষেত্রে পুরনো ছিল, পরে চীন সেটা নিয়ে ব্যবহার করে, বাংলাদেশ বর্তমানে ইউজ করে। এবং সম্ভবত দুটো ফ্রিগেট রয়েছে, এরকম সামান্য কিছু রয়েছে। এবং সেটাকে নিয়ে তাদের যে নির্দিষ্টভাবে সোয়াডস, যে তাদের নেভি কমান্ডোজ আছে, এদেরকে নাকি ব্যাপকভাবে অ্যাক্টিভ করা হয়েছে, যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে সামনে আসছে। ফলে বাংলাদেশের অভিক যে সোয়াডস, যে নেভি কমান্ডোজ, এরা যদি অ্যাক্টিভ হয়, তুমি অবাক হবে না, বা অবাক হওয়ার জায়গা নেই যদি কোনোভাবে এরা, যে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটা বক্তব্য দিয়েছেন যে কোনোভাবে যদি এরা বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন ঘেঁষে কোনো অ্যাডভেঞ্চার করতে চায়, তাহলে ভারতের তরফে একেবারে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রেডি আছে। একটা বিষয় বলে দিই, যেটা বাংলাদেশের প্রচুর দর্শক আমাদের বক্তব্য শুনছেন, তারা মতামত রাখছেন, আমরা তাদেরকেও বলতে চাই যে ভারত আগাম যুদ্ধ চায় না, কিন্তু যদি তারা প্ররোচিত করে তাহলে ভারতকে এগোতে হবে। এবং ভারতের হাতে যে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য, এই যে দুটো যুদ্ধজাহাজ আমাদের বঙ্গোপসাগর এবং সারাউন্ডিংয়ে আমরা দিয়ে রেখেছি, এটাকে এক একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বলা হয়। এবং এক একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের মধ্যে সাবমেরিন, ফ্রিগেট, যুদ্ধজাহাজ, তার সঙ্গে এত বড় একটা অংশ, যেটা বলেন যে গুগল ম্যাপ থেকেও নাকি যদি একটা আমরা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে পাঠিয়ে দিই, যেটা আমেরিকার ক্ষেত্রে 7th ফ্লিট বলা হয়, তাহলে একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যে চট্টগ্রামের দিকে মোটামুটি এগোনোর চেষ্টা করে ভারতের তরফে, তাহলে এন্টায়ারলি বাংলাদেশের সম্পূর্ণ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আবারও বলছি, যদি একটা আমরা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, অর্থাৎ যেখানে একটা যুদ্ধজাহাজ থাকবে, সেখানে প্রায় 36টা MiG-29 থাকবে, ফ্রিগেট থাকবে, ডেস্ট্রয়ার থাকবে, এবং অ্যান্টিমিসাইল শিপস থাকবে, সাবমেরিন থাকবে, সেই সাবমেরিনে নিউক্লিয়ার ওয়ারহেডস থাকবে। যদি এটা পৌঁছানোর চেষ্টা করে, বাংলাদেশের আশেপাশেও যেতে হবে না, বঙ্গোপসাগর থেকে নির্দিষ্ট বাংলাদেশের সীমানার আগে যদি দাঁড়িয়েও যায়, তাহলে এন্টার বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে মংলা পোর্ট সব কিছুর বিজনেস বন্ধ হয়ে যাবে, আর কিছু যুদ্ধ প্রয়োজন নেই। এটুকু করলেই বাংলাদেশের মানুষের একেবারে ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে যাবে। ভারত কিন্তু এখনও পর্যন্ত সংযম দেখেই যাচ্ছে, যেভাবে তারা কক্সবাজারে মহড়া চালাচ্ছে বিমান বাহিনীর, যেভাবে একের পর এক যুদ্ধবিমান কিনে চমকানোর চেষ্টা করছে, এগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া প্রয়োজন। কারণ ভারত বড় রাষ্ট্র, দায়িত্বশীল রাষ্ট্র, যুদ্ধে পরিচিত করলে ভারত চুপ করে বসে থাকবে না। যে কারণে সুখোই 1 স্কোয়াড্রন সুখোই আমরা নির্দিষ্ট কলাইকুণ্ডায় মোতায়েন করা হয়েছে, কোনো রিস্ক আমরা নেব না বলে। এবং এর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, যেগুলো অবশ্যই ডিসক্লোজ করা উচিত নয়, আমরা করছি না, সেগুলো সীমান্তবর্তী অংশে আমরা নিয়েছি। একেবারে সত্যি, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, যখন শিলিগুড়ি চিকেন নেককে আক্রমণ হানার একটা পরিকল্পনা করেছিল, আজ পেয়েছিল ভারত, কিন্তু
কোথাও যেন শান্তির বার্তা তারপরেও দেওয়া হয়েছিল, কিন্তু বারবার যারা নিজেদের ঘরের ভেতরে গৃহযুদ্ধে একেবারে ক্রমশ পড়ছে বিপদে, তারা সামরিক শক্তি বাড়িয়ে যেতে চাইছে কোন পথে, বোঝার চেষ্টা করবো। আরো ফিরে এলাম সিএন নিউজ রুমে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একের পর এক পদক্ষেপ, আগামী দিনে তাদের কতটা করতে হবে আক্ষেপ, তা নিয়ে বোঝার চেষ্টা করছি। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যিই এই যে সামরিক শক্তিকে বৃদ্ধির চেষ্টা, ভারতকে চমকানোর কৌশল, কিন্তু ভারত যদি আগ্রাসনের পথে যায় আদৌ কি যাবে? আর যদি ভারত পদক্ষেপ করা শুরু করে তাহলে ওদের ক্ষেত্রে সেটা কত বড় বিপদ? প্রথম বিষয়, আমি একটা বিষয় তোমাকে বলবো, ভারতের যে সমরাস্ত্র নিয়ে তো কোনো সংশয় সারা বিশ্বের শক্তিধর দেশের নেই। চীন বুঝতে পেরেছে, বাকিরাও জানে। আমি দুটো তথ্য জানাবো, সেটা দর্শকদের জন্য এবং বাংলাদেশে যারা আমাদের ফলো করছেন, যারা মন্তব্য করেন তাদের জন্য। 2009 সাল অভিজ্ঞতা মনে আছে, বিডিআর বিদ্রোহ, তখন ক্ষমতায় হাসিনা সরকার এবং তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জির কাছে একটা ফোন আসে যে একটা মানে প্রাণ সংশয় শেখ হাসিনার হয়ে গেছে। এবং সেই সময় আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একে অ্যান্টনির ফোন সঙ্গে সঙ্গে যায় এবং ফোন যাওয়ার পরে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে IL-76 এই যে বিগ সাইজের এয়ারক্রাফট, এর পেট ভর্তি করে 1000 জন প্যারা এসএফ কমান্ডোজ, আর কি সাধারণ ভাষায় 1000 জন প্যারা এসএফকে একটা পার্টকে নামানো হয় কলাইকুণ্ডায় আর একটা জোরহাটে। এরপর একেবারে হটলাইনে কথা হয় এবং বলা হয় যে যদি শেখ হাসিনার বা কোনো রকম প্রাণ সংশয়ের কোনো সম্ভাবনা হয়, সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে এই প্যারা এসএফরা ঢাকার গণভবনের সামনে প্যারা ড্রপ নেবে। 2009 কথা বলছি। 2009 সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যদি হাসিনার কোনো প্রাণ সংশয় হয় তাহলে 1 ঘন্টার মধ্যে প্যারা ড্রপ করবে এই প্যারা এসএফরা। এবং তারপরেই ঘণ্টা দুয়েকের মধ্যেই বাংলাদেশের বিদ্রোহী বিডিআর যারা পাকিস্তানপন্থী, তারা চটপট সরে পড়লেন লেজ গুটিয়ে। এবং আরও একটি ঘটনার কথা বলবো, 5ই আগস্ট, অর্থাৎ ভারতের সামরিক শক্তির কোনো টেস্ট নেওয়ার চেষ্টাও যেন বাংলাদেশ না করে, তাহলে একেবারে ধনে প্রাণে মূলে সবভাবে তাদের যেতে হবে। 5 আগস্ট যখন শেখ হাসিনা তিনি আগরতলা হয়ে অর্থাৎ ত্রিপুরা হয়ে যখন তিনি ভারতে প্রবেশ করছেন তার C-130 যে বিগ সাইজের এয়ারক্রাফটে, আমি একটু বাংলাদেশের সেনাকর্তাদের মনে করতে চাইবো, তারা মনে করতে পারবেন যে দুটো আর্মড রাফায়েল যেগুলো হাসিমারা থেকে উড়ে গেছিল, আবারও বলছি, যখন হাসিনার এয়ারক্রাফট ভারতে প্রবেশ করছিল তখন ভারতের তরফে দুটো আর্মড রাফায়েল, অর্থাৎ যে রাফায়েলের মধ্যে সমরাস্ত্র মজুত করা ছিল, একেবারে রেডি ছিল, সেই রাফায়েল দুটি কিভাবে কোথা থেকে ঢুকেছিল কোনাকুনিভাবে এবং কিভাবে শেখ হাসিনার ওই এয়ারক্রাফটকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে এসেছিল, আমি সিকিউরিটি রিজনের জন্য আমি পুরোটা ডিসক্লোজ করছি না। বাংলাদেশের সেনাকর্তারা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। ভারতের ক্ষমতা সেদিনকে আমাদের হাসিমারায় 18টা রয়েছে, মাত্র 2টো পাঠিয়েছিলাম, বাদবাকিটা তো জানেই সবাই। একেবারে বাদবাকিটা সবাই জানে। আর পরিস্থিতি কি হচ্ছে তা জানাতে পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় যেমন জানালেন, সেই কথা সূত্র ধরে অতীতের 2 উদাহরণ টেনে সাধারণ মানুষ, ভারতবাসী, তারা বলছেন বাংলাদেশকে, এ কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সামনে আসছে। সময় থাকতে শুধরে যাও, নাহলে ভবিষ্যতে এই ভুলের জন্য কতটা খেসারত দিতে হবে তা জানো না তুমিও, জানে না সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানও।